নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আর আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ফিরদৌস সামিম। ফিরদৌস, স্বাগত আপনাকে। এই অনুষ্ঠান যখন করছি তখনই খবর এলো ডেপুটি সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছে। কি কারণ মনে হয়? উনি কি আদালতে দাঁড়িয়ে প্রভাবশালীদের বিরুদ্ধে মাত্রাতিরিক্তভাবে সরব হচ্ছিলেন বলেই কি তার উপর কোপটা পড়ল? দেখুন, আমি বিল্বদল ভট্টাচার্য অত্যন্ত প্রাজ্ঞ, যুক্তিশীল মানুষ এবং আইনজীবী হিসাবে যথেষ্ট সফল, এবং আমার বয়সজনিতভাবে দাদা হলেও আমার সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে ব্যক্তিগত স্তরে। কিন্তু আইনজীবী হিসাবে আমি মনে করি একজন সফল আইনজীবী, এবং তিনি তার যে দায়িত্ব অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে পালন করছিলেন বলেই আমার ব্যক্তিগত অভিমত। এখন আমি কেন সরিয়েছেন বা আদৌ সরিয়েছেন কিনা আমি কি খেসারত দিতে হলো? হতে পারে, অনেকের হয়তো বা অপছন্দ হতে পারে, কিন্তু এটুকু আমি বলতে পারি তিনি তার দায়িত্বপূর্ণভাবেই পালন করছিলেন, এবং পেশাদারি ভঙ্গিতেই তার যে পেশাদারিত্ব, সেই পেশাদারিত্বের তিনি নমুনা বারবার রেখেছেন, এবং সেটা তিনি দায়িত্বপূর্ণভাবে তার পদের যে দায়িত্ব ছিল সেটাকে পালন করছিলেন বলে আমার ব্যক্তিগত অভিমত। কেন সরিয়েছেন বা আদৌ সরিয়েছেন কিনা আমার এই নিয়ে কোনো ধারণা নেই, আপনার কাছে শুনলাম, কিন্তু এটা আমার কাছে যথেষ্ট ব্যথার, এটুকু আমি বলতে পারি। আমার ব্যক্তিগত উপলব্ধি যদি বলেন, তার কারণ আমি এই ধরনের পদে যে ধরনের পেশাদারি মানুষদের প্রয়োজন বলে আমি মনে করি, সে অ্যাডভোকেট জেনারেলের পদ হতে পারে, অ্যাটর্নি জেনারেলের পদ হতে পারে, সলিসিটর জেনারেলের পদ হতে পারে, বা গভর্নমেন্ট ভিজিটারের পদ হতে পারে, বা ডিএসজির মতো পদ হতে পারে, এই সমস্ত পদে যে ধরনের পেশাদারিত্বের প্রয়োজন হয়, তার কারণ একসময় জাস্টিস দীপঙ্কর দত্ত তিনি একটি কথা বলতেন, বিশেষ করে যারা গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে তাদের দায়িত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দিতে তিনি কয়েকটা কথা বলতেন। তার প্রথম দায়িত্ব হচ্ছে কোর্টের প্রতি, তারপরে দায়িত্ব তার ক্লায়েন্ট, অর্থাৎ যিনি রাজ্য সরকারের হয়ে সওয়াল করছেন সেই রাজ্য সরকারি আইনজীবীদের জন্য তার ক্লায়েন্ট অর্থাৎ রাজ্য সরকার, এবং তৃতীয় দায়িত্ব, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিটিজেনের প্রতি। 3C এর ফর্মুলা তিনি বারবার মনে করিয়ে দিতেন, বিশেষ করে যারা সরকারের হয়ে যারা সওয়াল করতে আসতেন যে সমস্ত আইনজীবীরা। তো 3C ফর্মুলা ছিল বিখ্যাত ফর্মুলা, তিনি বারবার, ইভেন ধরুন আননেসেসারি হয়তো রাজ্য সরকারের হয়ে যিনি সওয়াল করছেন, আননেসেসারি হয়তো যেটা সত্যি মানে সাধারণ মানুষের কাজে লাগবে না এই ধরনের একটা সওয়াল করছেন, বা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে যেটা সঠিক নয় এই ধরনের সওয়ালকে, যেটা আইনগতভাবে বৈধ নয়, তিনি তখন এই কথাটা বারবার মনে করিয়ে দিতেন। আমার সেই কথাটা আবার মনে পড়ে গেল, এবং আমি মনে করি এই যে 3C এর ফর্মুলা, এবং জাস্টিস দীপঙ্কর দত্তেরই তিনি চেম্বার জুনিয়র ছিলেন এই বিল্বদল ভট্টাচার্য, তো ফলে তিনি নিশ্চিতভাবেই তার চেম্বার জুনিয়র হিসেবে তার শেখানো ফর্মুলাতেই নিশ্চিতভাবে সেটা পালন করেছেন বলে আমার ব্যক্তিগত অভিমত। আমি জানি না কেন সরিয়েছেন, এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি তার পেশাতে কাজ চালিয়ে যাচ্ছিলেন, এটা আমার কাছে এটা ব্যথার। আপনাদের সম্প্রতি বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হলো, সাধারণ সম্পাদক সহ সভাপতি সহ 5টি পদ বিজেপির সমর্থক যারা পেয়েছেন, তৃণমূল যদিও সভাপতির পদটা পেয়েছেন, কিন্তু অনেকে বলছেন যে বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ বিজেপির জেতা, এটা কলকাতা হাইকোর্টের ইতিহাসে আনপ্রেসিডেন্টেড। একটা স্টেডি ইনরোডস উইদিন দি লয়ার ফ্র্যাটার্নিটি গেরুয়া ব্রিগেড করেছে। আপনি কি সহমত? না, দেখুন, আমি একটা কথা বলি, বিশেষ করে এই কলকাতা হাইকোর্টের যারা রেগুলার প্র্যাকটিশনার তাদের কথা যদি আপনি বলেন, তাদের মূল কথা ছিল বিশেষ করে এই শাসক দল, বর্তমানে শাসক দল, কারণ আমাদের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অ্যাজ সাচ কোনো রাজনৈতিক প্রভাব থাকার কথাই নয়, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আপনি দেখেছেন যে এই বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে যারা এই যে দৈনন্দিন রাজনৈতিক নেতা নেত্রী তাদের ছবি দিয়ে ভোট চাওয়া হয়েছে, যেটা যারা প্রতিদিন কলকাতা হাইকোর্টে যারা প্র্যাকটিস করেন তাদের কাছে যথেষ্ট ব্যথার। ইভেন যারা হয়তো কলকাতা হাইকোর্টে প্র্যাকটিসও করেন না, প্রতিদিন প্র্যাকটিস করেন না, হয়তো অন্য জেলার আদালতে প্র্যাকটিস করেন, আমি তাদের প্রতিও শ্রদ্ধাশীল, প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল, তাদেরও অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে প্র্যাকটিস করতে হয়,
কিন্তু কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন, সেখানে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন যারা সদস্য, দৈনন্দিন যারা প্র্যাকটিস করে, তাদের সুবিধা অসুবিধা এই সমস্ত বিষয় নিয়েই নির্বাচন হওয়া উচিত। কিন্তু দেখুন মানে যা দেখেছি, ইভেন ভোট দিতে এসছেন জিজ্ঞাসা করছেন যে কোথায় ভোট হচ্ছে, মানে বুঝতে পারছেন যে তারা রেগুলার প্র্যাকটিস করে না। এই শাসক দল তাদের যে ওই যে প্যানেল, কোট আন কোট প্যানেলে যাদের দাঁড় করিয়েছিলেন তাদের জেতানোর জন্য এই ধরনের আইনজীবীদের সাহায্য পেতে চেয়েছিলেন, যারা কোথায় ভোট হচ্ছে বার অ্যাসোসিয়েশনে সেটাও জানেন না, ভোট দিতে এসছেন বার অ্যাসোসিয়েশনের মেম্বার হিসেবে, তাদের মেম্বার করিয়ে নিয়ে ভোট করিয়েছিলেন বলেই ওই গুঞ্জনটা আপনি হাইকোর্টের লবিতে শুনতে পাবেন। ফলে এই যে বলছিলেন না বিজেপির সেক্রেটারি জিতে, যে না সে প্রার্থী হিসাবে তাকে, ব্যক্তি হিসাবে তাকে ভোট দিয়েছেন, তার এটা আমার ব্যক্তিগত মতাদর্শগতভাবে বিজেপির সঙ্গে obviously সম্পর্ক সেটা রাখতেই পারে। দেখুন আমাদের তো বার অ্যাসোসিয়েশন নির্বাচনে অ্যাজ সাচ দলীয় নির্বাচন হয় না, ফলে ওই আপনি অ্যাজ সাচ ওই বিজেপির প্রার্থী না বলে এই একজন প্রার্থী জিতেছেন যিনি শাসকপন্থী নন, এইভাবে দেখাটা বেশি অনেক যুক্ত এবং সেইভাবে একজন আইনজীবী খুব একটা প্র্যাকটিস করেন না, তার ডালহৌসি চত্বরে বিরাট একটা সলিসিটর ফার্ম আছেন, শাসক দলের খুব ঘনিষ্ঠ, তিনিই নাকি শাসক দলের প্যানেল ট্যানেল সব কিছু নিয়ন্ত্রণ করেন। আমি বলতে পারবো না কেন, মানে কে নিয়ন্ত্রণ করেন, বা আমি তো শাসক দলের সঙ্গে সম্পৃক্ত নই, ফলে আমি সেটা বলতে পারবো না। আদালতেই শোনা যায় হ্যাঁ, যে নিশ্চিতভাবে, সবই তার হ্যাঁ একদম একদম কৃপা। নিশ্চিতভাবে সেটা সেটা দেখুন সেটা হওয়াটা বাঞ্ছনীয়। ওই যে বলছিলাম যে এই যে পেশাদারি মানদণ্ডে পেশাদারিত্বটা প্রয়োজন। আপনি যদি এই পেশাদারি মানদণ্ডে যদি পেশাদার সঠিক গুণগত মানসম্পন্ন আইনজীবী যদি না হয়, দেখুন প্রফিসিয়েন্সির পার্থক্য থাকবে, এই নিয়ে কোনো আপনার কাছে যে ডিগ্রি অফ প্রফিসিয়েন্সি একজনের ব্যক্তির জন্য একরকম, আর একজনের জন্য আর একরকম, এটা নিয়ে আমি তর্কে যাই, এটা নিয়ে আমি তর্কে যাই। কিন্তু কোট আন কোট আপনি ধরুন আমাদের তো কতগুলো ইয়ার্ডস্টিক থাকে যে কে কতগুলো রিপোর্টেড জাজমেন্ট হলো, বা আমরা ধরুন সাধারণভাবেও হাইকোর্টের অভ্যন্তরে কে কেমন আর্গুমেন্ট করছে, কার আর্গুমেন্ট আদালতের কাছে গ্রহণযোগ্য হচ্ছে, কোর্ট ডেকোরাম তিনি সঠিকভাবে মেনটেন করছেন কি না, আদালত তার যুক্তিটা গ্রহণ করছে কি না, আইনগত যুক্তি গ্রহণ করছে কি না, এই পুরো বিষয়গুলো দেখে আমরা মোটামুটি ঠিক করি যে এই আইনজীবী তিনি কত দক্ষ। এবার দক্ষতার প্যারামিটার সে বিভিন্ন হতে পারে, কিন্তু এটা সত্য কথাই যে আমরা দেখেছি বিশেষ করে এই যে এই দুর্নীতির মামলা এই সমস্ত পর্বে, মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই বলি, বিভিন্ন সময় যেমন আদালত চত্বরে ধরুন আদালতের বাইরে কিছু মানুষ বসে গেল, এগুলো তো পেশাদারিত্বের পরিচয় নয়। এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই ওই যে বলছিলেন কোট আন কোট ওই প্যানেলভুক্ত, প্যানেল ঠিক করা ওই প্যানেলভুক্ত আইনজীবী, মানে ফলে এই যে এটা হওয়ার ফলে কিছুটা হলেও আমাদের এই যে গরিমা নষ্ট হয়, পেশার গরিমা এবং এই প্রতিষ্ঠানের গরিমা, এই প্রতিষ্ঠানের গরিমার ক্ষেত্রে এগুলো খুব ভালো। প্রতিষ্ঠানে গরিমা তো কয়েকদিন আগেই নষ্ট হয়ে গেছে। যেদিনকে জাস্টিস মান্থার এজলাসে বয়কট করা হলো, পোস্টারিং হলো, শুধু বয়কট না, তার বাড়িতে গিয়ে হ্যাঁ মানে এটা কিছু হলো না, বিনীত গোয়েল লোকজন খুঁজেই পেল না, কোর্ট থেকে পোস্টার ছাপা হলো, পুরো বিষয়টা ধামা যাওয়া পড়ে গেল কেন? না আদালত দেখুন আদালত এই নিয়ে বিচার করছে, আমি এটা আমার কাছে যথেষ্ট এখনো যন্ত্রণার এবং প্রতিদিন পীড়া দেয়। আমি মাঝে মাঝেই বলি যে ওই জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদালতের বাইরে কিছু লোক বসে গেল, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি নিজে ফেস করেছি। জাস্টিস মান্তার ঘরের সামনে বসে গেল, তার বাড়িতে পোস্টারিং আমি নিজে ফেস করেছি। এই সমস্ত তারা বাধা, আমি এটা ভাবতেও আমার কাছে অত্যন্ত যন্ত্রণার মনে হয়, পেনফুল মনে হয় যে আমি আদালতে আর্গুমেন্ট করতে যাচ্ছি, একদল মানুষ বলছে তোমাকে আর্গুমেন্ট করতে, কারণ আমাদের এই গণতান্ত্রিক কাঠামোয় মানে ওই যে মস্তিষ্কের ব্যবহার আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনি বলুন তো, মানে এই যে আইনসভার সদস্য হিসেবে যাদের পাঠানো হয়, যে আইনসভার যে গুণগত মান আগে ছিল, এখন কি সেই আইনসভার গুণগত মান আদৌ এক্সিস্ট করে? আপনি একজন সাংবাদিক হিসেবে সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে বলুন। কিন্তু এটাও যেমন একটা অ্যাসপেক্ট, তেমনি জাস্টিস গাঙ্গুলির ওই রায়, ওটা তো অবজারভেশন নয়, রায়, যে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়ে দিচ্ছে এবং জাস্টিস সিনহাকে ডেকে জাস্টিস সেন বলেছিলেন যে অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ খুব উজ্জ্বল, তুমি মামলাগুলো ছেড়ে দাও,
ওকে বিব্রত করার দরকার নেই, এবং জাস্টিস সিনহারা চিফ জাস্টিসকে জানিয়েছিলেন বলে জাস্টিস গাঙ্গুলি বলেছেন, এবং অর্ডারেও ছিল, এটাতেও কিন্তু আদালতের গরিমা নষ্ট হয়। দেখুন দুটোতেই হয়। আমি আপনার সঙ্গে কিছুটা সহমত পোষণ করি, কিছুটা ভিন্ন মত পোষণ করি। তার কারণ হচ্ছে, দেখুন, এই প্রতিষ্ঠানের যেমন স্যাংটিটি রক্ষা করা দায়ী প্রতিষ্ঠানের প্রতিটি স্টেক হোল্ডারের, মানে যেমন একজন বিচারপতির প্রতিদিন যিনি মানে অফিসার অফ দ্য কোর্ট, একজন আইনজীবী, তিনি অ্যাকচুয়ালি তো তিনি অফিসার অফ দ্য কোর্ট, তার কাজ হচ্ছে কোর্টকে অ্যাসিস্ট করা। কোর্টের স্টাফ আমাদের সঙ্গে যুক্ত প্রতিটি, মানে একজন কোর্টের মানে ল ক্লার্ক আমাদের সঙ্গে যুক্ত, ল ক্লার্ক প্রত্যেকের এই দায় আছে। কিন্তু তারপরে বলবো, এই প্রতিষ্ঠানের গরিমা কিন্তু সেক্ষেত্রেও বিনষ্ট হয় যদি প্রতিষ্ঠানের কোনো অংশে দুর্নীতির অনুপ্রবেশ ঘটে। এবং সেটা যদি, দেখুন, আমাদের এই প্রতিষ্ঠানকে রক্ষা করার দায় শুধুমাত্র যে প্রতিষ্ঠানের মধ্যে কোনো গণ্ডগোল নেই এটাকে মানুষের সামনে ক্যানভাস করানোই প্রতিষ্ঠানের গরিমা রক্ষা করা, এটাও আমি কিন্তু মনে করি না। আমি মনে করি যদি প্রতিষ্ঠানের অভ্যন্তরে কোনো জায়গায় ঘুণ ধরে, তাহলে কিন্তু সেটাকে চিহ্নিত করার দায়ও কিন্তু আপনার রয়েছে ওই প্রতিষ্ঠানের অংশ হিসেবে, এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা যায়। কারণ দেখুন, গণতন্ত্রের আলটিমেট এই আইনের মুখ্য উদ্দেশ্য কি? মিনিমাইজেশন অফ সোশ্যাল ফ্রিকশন। সেই মিনিমাইজেশনের জায়গা থেকে বিচার ব্যবস্থা কাজ করবে, আইনসভা আইন প্রণয়ন করবে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে। কিন্তু সেটা যদি সঠিকভাবে পরিচালিত না হয়, মানুষ যাবে কোথায়? ধরুন এই যে গোটা রাজ্যব্যাপী যে পরিমাণ দুর্নীতি হয়েছে, মানুষ যদি তার সঠিক বিচার না পায়, তাহলে মানুষ কি করবে? তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে না, এইটা সুরঙ্গের শেষে আরো কবে দেখা যাবে? আপনি তো প্রথম থেকেই সোচ্চার এই প্রাথমিকের মামলা করেছে। এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবী হিসেবে আমিও চাই যে দ্রুততার সঙ্গে এই বিচার প্রক্রিয়া শেষ হোক। কিন্তু এটা তো আপনাকে মানতে হবে, ওই যে বললাম, আমি এই প্রতিষ্ঠানের গরিমা এইভাবে নষ্ট হতে দিতে পারি না যে প্রতিষ্ঠানের ওই আদালতের বাইরে কেউ বসে পড়লো। আমি বলছি যে যদি তোমার সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে পছন্দ না হয়, ডিভিশন বেঞ্চে যাও। এটাই তো আইনি প্রভিশন। ডিভিশন বেঞ্চের অর্ডার পছন্দ নয়, সুপ্রিম কোর্টে চলে যাও। এই আইনি প্রভিশনগুলো ইনভোক করো। সেটা না করে তুমি যদি ওই বিচারালয়ের বাইরে বসে পড়ো, সেটা গরিমা নষ্ট হয়। আমি সেই জন্য বলছি, এই যেহেতু এই আইনি প্রভিশন রয়েছে, খুব স্বাভাবিকভাবেই কিছুটা সময় লাগে। কিন্তু আমি তারপরেও বলবো, বিশেষ করে এই যে দুর্নীতির মামলার যে রায়, দুর্নীতির মামলার যে প্রসিডিং, সেটি অন্য 5টি মামলা থেকে অধিকতর দ্রুততার সঙ্গে হয়েছে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আমি আমার উপলব্ধি থেকেও বলছি। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত তো একটা স্পেশাল বেঞ্চ হয়েছে, কবে থেকে শুনানি শুরু হবে? দেখুন, শুনানি অলরেডি শুরু হয়ে গেছে। এবং আপনাকে বলি যে প্রাথমিকের আপনি একটা মামলা নেই, একাধিক মামলা। কত যে মামলা মানবে খেয়ে হারিয়ে। একদমই, শুধু প্রাথমিক বলে না, স্কুল সার্ভিস কমিশনেরও। এই যে আপনি যদি মামলাগুলো প্রভেদ করেন, তাহলে এভাবে প্রভেদ করতে হয়। যেমন প্রাথমিকের, উচ্চ প্রাথমিকের 2016 সালে সিলেকশন প্রসেস এখনো কমপ্লিট হয়নি। নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, আপনি যদি মূলত এই ভাগে ভাগ করতে পারেন। প্রাথমিকের মামলার ক্ষেত্রে যেমন ধরুন একটি মামলা আছে, সেটা হচ্ছে এই যেটা আপনারা কোট আন কোটটাই লিপস অ্যান্ড বাউন্স মামলা বা অভিষেক বলেন, সেটা অ্যাকচুয়ালি সোমেন নন্দী এবং রমেশ মালিক বলে পিটিশনার যারা বঞ্চিত হয়েছেন তারা মামলা, হ্যাঁ একদমই, তো তারা মামলা করেছেন। আমি সোমেন নন্দীর আইনজীবী হিসাবে প্রথম থেকেই আছি এবং সে সুপ্রিম কোর্ট হয়ে বিভিন্ন সময়, আপনারা জানেন যে ওই মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে সরিয়ে দিয়ে বিচারপতি অমৃতা সিনহা তিনি শুনছেন। আবার এই যে 32,000 জনের চাকরি বাতিল করে দিয়েছিলেন, অর্থাৎ আনট্রেন্ড যারা, তাদের মামলা বিচারপতি সোমেন সেন তিনি শুনছিলেন। এই যে উচ্চ প্রাথমিকেরও এই যে মামলার শুনানি প্রায় শেষ হয়ে গেছিল, বিচারপতি সোমেন সেন তিনি মামলাটিকে রিলিজ করে দিয়েছেন এবং এর আগের দিন বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি বলেছেন আগামী 28 তারিখ মামলার পরবর্তী শুনানি। এই যে নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি আগামী মাসের 4 তারিখে পরবর্তী শুনানি। এই অবস্থায় মামলাগুলো দাঁড়িয়ে আছে। আপনি যেহেতু ডেট চাইছিলেন, আমি একেবারে ডেট ধরে বলে শেষে আলো দেখা যাবে, আমার ধারণা দেখা যাবে। এবং সেই কারণে কোট আন কোট বলে সর্বোচ্চ প্রভাবশালীকে কি আইনের চোখে দোষী সাব্যস্ত করা যাবে যদি তারা দোষী হন, যদি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা এমনি এভিডেন্স থাকে? আমি একটা সরাসরি বলুন,
দেখুন, আমি সত্যি সত্যি হতচকিত হয়ে গিয়েছিলাম একটি ক্যাবিনেট ডিসিশন দেখে, বিশেষ করে ক্যাবিনেট মেমোরেন্ডাম দেখে। একটি ক্যাবিনেট মেমোরেন্ডামে কগনিজেন্স নেওয়া হচ্ছে যে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। ইললিগাল অ্যাপয়েন্টিদের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করা হয়নি ক্যাবিনেট মেমোরেন্ডামে। তারপরে তার উপর ভিত্তি করে ক্যাবিনেট ডিসিশন কি হয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেই ক্যাবিনেট ডিসিশনটি হচ্ছে যে এই মানে বঞ্চিত আছে তাই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হলো, সুপার নিউমেরিক। একদম। তারপরে আদালতে স্কুল সার্ভিস কমিশন কি এফিডেভিট দিয়েছে শুনবেন। আদালতে এসে স্কুল সার্ভিস কমিশন এই ববিতা সরকারের মামলায় এসে এফিডেভিট দিচ্ছে কি না, এই অতিরিক্ত শূন্যপদ ব্যবহৃত হবে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য এবং যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য। ভাবুন, যার উপর দায়িত্ব অর্পিত আছে যে তুমি যোগ্য প্রার্থীদের চাকরি দেবে, রেকমেন্ডেশন করবে, সেই স্কুল সার্ভিস কমিশন আদালতে এসে এফিডেভিট দিচ্ছে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্যপদ ব্যবহৃত হবে। এই এফিডেভিট যেদিন আমি হাতে পাই, আমি সত্যি সত্যি প্রথমবার যখন পড়ি না, আমি বিশ্বাস করতে পারিনি। 2 বার 3 বার 4 বার পড়েছি, ওই প্যারা 6 এখনো পর্যন্ত আমার চোখের সামনে ভাসছে যে এরকম একটি এফিডেভিট আসতে পারে। আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের একটা ইমিডিয়েট রিয়াকশন ছিল। সিবিআই বলেছে, হ্যাঁ, সিবিআই তো শুধু বলেননি, তিনি বলেছিলেন। অনেকে এই নিয়ে দেখুন, অনেকে এই নিয়ে হয়তো ডিবেট করেন, অনেকে এই নিয়ে অনেক কথা বলেন। উনি বলেছিলেন যে ওই দলটিকে উঠিয়ে দেব বলেছিলেন, এই মন্তব্য করেছিলেন। এই গোটা ক্যাবিনেট এই ডিসিশন নিয়েছে, মানে ভাবতে পারেন গোটা ক্যাবিনেট বসে এই ডিসিশন নিচ্ছে যে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তারপরে তারা বলছে অতিরিক্ত শূন্যপদ তৈরি করলাম কোনো ব্যবস্থা না গ্রহণ করে, এবং স্কুল সার্ভিস কমিশন এফিডেভিট দিচ্ছে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানো হবে। এই ডিসিশন কে নিয়েছিল? গোটা ক্যাবিনেট। গোটা ক্যাবিনেটের শুধুমাত্র ওই ডিসিশনের উপর ভিত্তি করে গোটা ক্যাবিনেটের জেলে যাওয়া উচিত। তুমি ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কগনিজেন্স নিলে, তারপরে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলে না। এটা তোমার সংবিধানের শপথ নেওয়া একটি ক্যাবিনেট? এটা হতে পারে? শুধুমাত্র ওই ডিসিশনের উপর ভিত্তি করে গোটা ক্যাবিনেটকে জেলে ভরা উচিত। যে তোমরা বলো কিসের জন্য এই ডিসিশন নিয়েছিলে। এবং প্রসিডস অফ ক্রাইমসে 7.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ওটা অবশ্য আপনার ডিড ভ্যালুতে 7.5 কোটি, মার্কেট ভ্যালু আমি জানি না। এখন তো অ্যাডজুডিকেটিং অথরিটির কাছে যাবে, সেখানে ওটা চ্যালেঞ্জ করার ব্যাপারও থাকতে পারে। ইডির আইনজীবীরা অনেক কথা বলছেন, হ্যাঁ, এমন তথ্য আছে, বিস্ফোরণ হতে পারে ইত্যাদি ইত্যাদি। ওগুলো সংবাদ মাধ্যমকে বড় বড় হেডলাইন হয় সেই জন্য হয়তো বলেন, কিন্তু কতটা কি করতে পারবেন শেষ পর্যন্ত। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেখুন, এখনো পর্যন্ত যা তথ্য আছে সেই তথ্যের উপর ভিত্তি করে আরো অনেকের জেলে যাওয়া উচিত ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কেন যেতে পারছে? তার এই কেনটা কিন্তু আপনাকে খুঁজতে হবে, রাদার আমাকে খোঁজার থেকে। তার কারণ হচ্ছে, দেখুন, আমরা যেহেতু মামলাকারী পক্ষের আইনজীবী হিসেবে আমি বলতে পারি, দেখুন, আমরা মামলা কিসের জন্য করতে গেছিলাম? আমরা মামলা করতে গেছিলাম যে একজন যোগ্য প্রার্থী, দেখুন আমি জাস্ট একটা উদাহরণ দিই, যেমন ধরুন শেতাবুদ্দিন, সে মামলা করতে এসে বলল যে দেখুন আমার র্যাঙ্ক এত, আমার পরবর্তী র্যাঙ্ক এইরকম একজন ব্যক্তি, সে চাকরি পেয়ে গেছে, আমার পরের র্যাঙ্ক হওয়া সত্ত্বেও সে চাকরি পেয়ে গেছে, আমাকে চাকরি দেওয়া হোক, এই বলে মামলা করা হলো। এবার এই মামলা একটা শেতাবুদ্দিন করলো প্রথম, তারপর দ্বিতীয় আরেকজন করলো, তৃতীয় চতুর্থ, এরকম করে মামলার সংখ্যা বাড়তে থাকলো। প্রথম যখন জাস্টিস গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, প্রথম নির্দেশ দিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনকে ওই রিপোর্ট ফাইল করার। প্রথম রিপোর্ট ফাইল করে স্কুল সার্ভিস কমিশন কি বলে যে আমাদের ভুল হয়ে গেছে। শেতাবের মামলায় ধরুন বললো ভুল হয়ে গেছে, নাসরিনের মামলায় ভুল হয়েছে, একই সব জায়গায় একই ভুল হয়ে গেছে, শুধু ভুল হয়ে গেছে। তো এরকম বেশ কিছু ভুলের পরে, মানে ভুল হয়ে গেছে এরকম রিপোর্ট জমা পড়লো। তারপরে একদিন আমি কি করলাম, এই শেতাবের মামলায় এই ভুল হয়ে গেছে যত তথ্য ছিল সবগুলো এক জায়গায় করে একটা সাপ্লিমেন্টারি করলাম। বললাম দেখুন, এক্সেপশন নিলাম, রিপোর্টের এক্সেপশন নিলাম, ওই শেতাবের মামলাতে রিপোর্টের এক্সেপশন নিলাম। এক্সেপশনে আমি উদাহরণগুলো দিলাম, বললাম দেখুন বাংলায়
এই ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, এবং শেষে বললাম যে দেখুন এটা হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র, কারণ তখন বেশ কিছুটা তথ্য জোগাড় করতে পেরেছি। আর এই তথ্য জোগাড়ের ক্ষেত্রে সবথেকে বড় অন্তরায় কী ছিল জানেন তো? আইনে বলা ছিল যে এই যে লিস্ট, মেরিট লিস্ট বা প্যানেল টাঙাবে উইথ ব্রেকেজ অফ মার্ক। হ্যাঁ, নম্বর স্কুল বিভাজন। সার্ভিস কমিশন কোনো নাম্বার বিভাজন দিয়ে মেরিট লিস্ট বা প্যানেল টাঙায়নি। আমাদের ইভেন আদালতে মামলা করেছি, মামলা করার পরে ইভেন সিবিআই নির্দেশ হওয়ার পরে এই নবম দশমের ব্রেকেজ অফ মার্কস প্রকাশ হয়েছে, এবং চাও জাস্টিস গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরে। মানে এরকম একটি আইনে বলা আছে, স্ট্যাটুটরি প্রভিশন, যে ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে হবে, ওই স্ট্যাটুটরি বডি সেটা করেনি। কেন করেনি? তার কারণ যদি করতো তাহলে প্রথমে অনেকেই ধরা পড়ে যেত যে এরা ইভেন ইন্টারভিউ না বসেও চাকরি পেয়েছে, সেই জন্যই করেনি। কিন্তু অনেকে তো জামিন পেয়ে যাচ্ছে, মানিকবাবুর ছেলে জামিন পেয়ে গেলেন। দেখুন, তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তাহলে কি তাদের দায় হচ্ছে, এই তদন্তকারী সংস্থার দায় হচ্ছে সঠিকভাবে তদন্ত করা এবং সঠিকভাবে প্রসিকিউট করা। যদি সেটা না পারেন তাহলে কিন্তু তাদেরও দায় নিতে হবে। আমি মনে করি এই মামলাগুলোর ক্ষেত্রে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে না, এই হোয়াইট কলার অফেন্ডারদের প্রশ্নে আমাদের যে আইনগত ভিত্তি সেটা আরও বেশি সুদৃঢ় হওয়া উচিত বলে আমার ব্যক্তিগত অভিমত, এবং আইনসভার এই নিয়ে আরও একটু গভীরে পর্যালোচনা করা উচিত। এবং আমি প্রতিটি আইনসভার সদস্যকে বলবো, কারণ হোয়াইট কলার অফেন্ডারদের সংখ্যা ভারতবর্ষে বাড়ছে, এবং এই হোয়াইট কলার অফেন্ডারকে শুধুমাত্র একটা পিএমএলএ অ্যাক্ট দিয়ে এই হোয়াইট কলার অফেন্ডারদের আপনি যদি মনে করেন যে আইনের আওতাধীন করে এদের শাস্তি দেওয়া সম্ভব হবে, সেটা নাও হতে পারে। সেই জন্য এই ধরনের বিশেষ করে এই যে ফাইন্যান্সিয়াল অপরাধ যেগুলো, হোয়াইট কলার অফেন্ডার এদের জন্য আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে এদের জন্য ডেজিগনেটেড কোর্ট হওয়া উচিত এবং একটা প্রসিডিংসের নির্দিষ্ট সময়কাল বেঁধে দেওয়া উচিত। ইডির ভূমিকা কীরকম আপনার মনে হয়? আপনি কি স্যাটিসফাইড? দেখুন, আমি কোনো মন্তব্যই করতে চাইবো না, যেহেতু মামলার সঙ্গে সরাসরি যুক্ত, কিন্তু একটা কথা নিশ্চিতভাবেই বলবো, বিশেষ করে আমি এই তদন্তের, দুর্নীতির তদন্তের প্রাথমিক পর্যায়ে, কারণ আমরা এই যে বললাম আমরা র্যাঙ্ক জাম্পের উদাহরণ নিয়ে এসেছিলাম, নন লিস্টেড ক্যান্ডিডেট উদাহরণ এসেছিলাম, কিন্তু এই যে ওএমআর শিটের ম্যানিপুলেশন, অর্থাৎ আমি বলি এটা একটা বহুস্তরীয় দুর্নীতি, একদম মানে ফর্ম ফিলাপের স্টেজ থেকে দুর্নীতি শুরু হয়েছিল। কীরকম? জাস্ট একটা উদাহরণ দিই। ফর্ম ফিলাপের লাস্ট ডেট 2016 সালে ধরুন, 2016 সালের অক্টোবর মাসে, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। 2018 সালে ইভেন ফর্ম ফিল আপ করিয়ে, সে উদাহরণ আমি আদালতে প্রডিউস করেছিলাম এর আগে, যখন এই আপার প্রাইমারিতে জাস্টিস মৌসুমী ভট্টাচার্য পুরো মেরিট লিস্ট, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম কোনো একটি চাকরির পরীক্ষার পুরো মেরিট লিস্ট বাতিল করে দিয়েছেন জাস্টিস মৌসুমী ভট্টাচার্য এই আপার প্রাইমারি, যে নিয়োগ এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি 2016 সালের নিয়োগ প্রক্রিয়া। সেই নিয়োগ প্রক্রিয়ায় 2016 সালে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল, 2018 সালে যিনি ফর্ম ফিল আপ করেছেন, কারণ ওই যে কম্পিউটারে কবে ফর্ম ফিল আপ করেছেন সাবমিশন ডেট দেওয়া ছিল ওই অনলাইন অ্যাপ্লিকেশনে, সেখান থেকে দেখিয়েছিলাম, দেখুন এই 2018 সালে ফর্ম ফিল আপ করেও একজন ব্যক্তি মেরিট লিস্টেড হয়েছে। এরকমভাবে নিয়োগের ম্যানিপুলেশন, অর্থাৎ ফর্ম ফিল আপের স্টেজ থেকে ম্যানিপুলেশন, ওএমআর শিটে একটাও কালির আঁচড় নেই চাকরি। একদিন আমাকে মানে কোনো ওএমআর শিটে একটা ধরুন 4A-তে একটা দাগ দেবে, কোনো ওএমআর শিট পুরো ফাঁকা। তো একদিন আমাকে এই জাস্টিস গঙ্গোপাধ্যায় জিজ্ঞাসা করেছিলেন, তো আমি এই বিভিন্ন লোক, কারণ এখন যেহেতু এই মামলাগুলো করছি বিভিন্নজন বিভিন্ন তথ্য দিয়ে যায়, তো একদিন উনি আমায় জিজ্ঞাসা করেছিলেন, মানে ওপেন আদালতেই, যে এগুলো কি মানে একজন একটা দাগ দিয়েছে কিনা, একজন পুরো খাতাটা ফাঁকা রেখে এসছে। তো আমি ওই সমস্ত ওই ছেলেমেয়েরা যারা আছে তাদেরই তো বন্ধু বান্ধব, যারা ধরুন চাকরি পেয়েছে এরা কেউ টাটা বিড়লা ঘরের সন্তান তা তো নয়, এরা এদেরই বন্ধু বান্ধব। তো এই যে 4A দাগ দেওয়া কেন, বা পুরো খাতা ফাঁকা কেন, আবার কেউ 4A তো মানে অনেকগুলো 4A, মানে বিভিন্ন ব্যক্তির 4A আছে, অন্য কিছুই নেই। আমি বলো এগুলো এক একটা দালালের রুট সিগনিফাই করে, মানে অমোক দালাল সে বলেছে সব 4A করে আসবি, মানে আমি তোকে চাকরি পাইয়ে দেবো, পুরো খাতা ফাঁকা রেখে আসবি, আমি তোকে চাকরি পাইয়ে দেবো। সেই জন্য উনি ঢাকি সহ বিসর্জন দিয়ে দিয়েছিলেন। না দেখুন, আমি বলি এই সময় এই যা দুর্নীতি হয়েছে না পশ্চিমবঙ্গে, মানে এটা আপনি
কোনোদিন কল্পনাতেও আনতে পারবো না। এবং সত্যি সত্যি প্রথম যখন মামলা করতে শুরু করি, প্রথম যখন এই তথ্যগুলো আসে, প্রথমে ভেবেছিলাম হয়তো কয়েকটা হবে, তারপরে সংখ্যাটা যখন বাড়তে 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 এই পর্যায়ে এসেছিল, মানে পুরোটাই হয়েছে প্রায়। টাকার অঙ্কে কত হতে পারে আন্দাজ? আপনি আমি কেউ আন্দাজ করতে পারবো না। যাকে যা পেরেছে সেই টাকায় চাকরি বিক্রি করেছে, মানে রীতিমতো ওই যে সেই বলি লাগানো হয় না, সেরকম ভাবে নিলাম হয়েছে। একদম চাকরি নিলাম হয়েছে, মানে যে যা পেরেছে বিক্রি করেছে। এবং এর কোনো সীমা পরিসীমা নেই। মানে আপনাকে যদি আমি বলতে শুরু করি যে কীভাবে দুর্নীতি হয়েছে, মানে ধরুন এসএসসির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট হবে, ডিআই সে একটা রিজন অর্ডার পাস করে সেও অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের এই যে রিজিয়ন আছে, সেই রিজিয়নের চেয়ারম্যান, সেও রিজিওনাল চেয়ারম্যান, সে তার নিজের স্ত্রীকে আগের সিলেকশনে, মানে আরএলএসটি মানে রিজিওনাল লেভেল সিলেকশন টেস্টে তার একটি অ্যাডমিট আছে, সেই প্যানেলের ভ্যালিডিটি 2015 সালে শেষ। ফার্স্ট এসএলএসটি 2016 এর পরে সে রিজিওনাল চেয়ারম্যান হয়েছে, স্ত্রীর একটি অ্যাডমিট আছে, তাকেও ধরে ফার্স্ট এসএলএসটির সাপেক্ষে একটা নিয়োগ দিয়ে দিয়েছে। এই যে যারা 1000 দিন হয়ে গেল বসে আছে, এরা কি সুরাহা পাবে? দেখুন, সুরাহা তো পাওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তার কারণ হচ্ছে, আপনি যোগ্য ব্যক্তি, ধরুন সাপোজ কারো র্যাঙ্ক 35, তাকে টপকে গিয়ে 39কে চাকরি দেওয়া হয়েছে, 53কে চাকরি দেওয়া হয়েছে, 74কে চাকরি দেওয়া হয়েছে। আর তার উপরে ধরুন এই ওএমআর শিটের ম্যানিপুলেশনের ফলে হয়তো 70 জন ওর সাবজেক্টে 70 জন হয়তো চাকরি পেয়ে গেছে। যদি এই ম্যানিপুলেশন না হতো তাহলে নিশ্চিতভাবে ওর র্যাঙ্কও অনেক আগিয়ে যেত। আমি মনে করি গোটা প্যানেলটি, এই যতগুলো এরকম অযোগ্য ওএমআর শিটের ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম্পিং, রেশিও ভায়োলেশন, এই সমস্ত রকম ইলিগালিটিসগুলোকে দূর করে রেখে একেবারে মেধার ভিত্তিতে চাকরি দেওয়া উচিত এবং চাকরি পাওয়া উচিত। অনেকে ধরুন স্বাভাবিকভাবে অনেকেই বলেন, এবং এটা আমি যেহেতু এই সার্ভিস ম্যাটারই করি, আমরা স্বাভাবিকভাবে বলি যে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেলে সেখানে নিয়োগ দেওয়া যায় না, সেটা সাধারণ কন্ডিশন, জেনারেল কন্ডিশন। এরকম একটি অভাবনীয় দুর্নীতি হয়েছে, একটা কনস্টিটিউশনাল কোর্ট সেটা দেখার পরে চোখ বন্ধ করে বসে থাকবে এবং বলবে যে যোগ্য ব্যক্তিরা তোমরা বঞ্চিতই থেকে যাও? আমি মনে করি না এটা খুব একটা যুক্তিসঙ্গত আইনগত অবস্থান। এবং এর উপর ভিত্তি করে আমাদের সাধারণভাবে কী হয়, ধরুন সাপোজ একটা নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় যেগুলো রিমেনিং সিট, সেগুলো পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় ক্যারি ফরওয়ার্ড। এই নিয়ে মামলা করেছিলেন। এই যে ধরুন, এই যে যখন সর্বশেষ জাস্টিস গঙ্গোপাধ্যায় এই যে কাউন্সিলিংয়ের নির্দেশ দিলেন শেতাবুদ্দিনের মামলাতেই, যার ফলে ওই যারা বসে আছে না তাদের মধ্যে অনেকে চাকরি পেয়ে গেছে। ইলিয়াস, এখন আর ইলিয়াস বসে থাকে না, যদিও সে এই এর সঙ্গে আছে, এই আন্দোলনের সঙ্গে সম্পূর্ণভাবে আছে, মানসিকভাবে অন্ততপক্ষে আছে বলে আমি বিশ্বাস করি, চাকরি পেয়ে গেছে। এই শেতাবুদ্দিনের মামলায় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাউন্সিলিংয়ের নির্দেশ দিয়েছিলেন এবং তার ভিত্তিতে সেই ছেলেগুলো চাকরি পেয়ে গেছে, অলরেডি পেয়ে গেছে। আপনারা হয়তো সেই খবর দেখান না, কিন্তু পেয়ে গেছে। তার আগে একটি মামলা হলো এই ডিভিশন বেঞ্চে, জাস্টিস সুব্রত তালুকদার অর্ডার দিয়ে গেছেন, জাজমেন্ট দিয়ে গেছেন যে এই নিয়োগ প্রক্রিয়ায় যে ইলিগালিটিসগুলো ডিটেক্ট করা যাচ্ছে সেগুলো নেক্সট সিলেকশন প্রসেসে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাক। আমি সেই মামলার আর্গুমেন্ট করেছি পিটিশনের পক্ষ থেকে, না হবে না। জাস্টিস সুব্রত তালুকদার জাজমেন্ট দিয়েছে, সেই জাজমেন্ট চ্যালেঞ্জও হয়নি সুপ্রিম কোর্টে, অল্টারডও হয়নি এখনো পর্যন্ত। হোয়াট অ্যাবাউট কাকু? কাকুর থেকে নমুনা তো নেওয়া হলো, এরপর কি, হোয়াট নেক্সট? কাকুর থেকে আমি বেশি উৎসাহী ভাইপোর প্রতি। নাকি যোগসূত্র বলে অনেকে। দেখুন, একটা কোম্পানির সিইও যদি জেলে থাকে, আমি মনে করি সেই কোম্পানির সিইওর ওই কোম্পানির ডুবিয়াস ট্রানজ্যাকশনের জন্য জেলে থাকা উচিত। এটা আমার ব্যক্তিগত অভিমত। যদি সিও জেলে থাকে, সিইওর জেলে থাকা উচিত বলেই মনে করি। তার কারণ তিনি তো দৈনন্দিন কাজকর্ম করেন। আমাদের কোম্পানিতে একটা নির্দিষ্টভাবে বলা আছে সিইওর কাজ কি, দায় এড়াতে পারেন না। এখন কেন, কিভাবে, এ প্রশ্নের উত্তর আপনারা খুঁজবেন, কিন্তু আমি মনে করি ডুবিয়াস ট্রানজ্যাকশনের সঙ্গে যদি একটি কোম্পানি যুক্ত থাকে, সেখানে সিওর দায় থাকলে সিইওর দায়ও থাকে।
কতটা অ্যাটাচমেন্টের প্রক্রিয়া করেছে ইডি লিপস অ্যান্ড বাউন্স? সেটা ইডি বলতে পারবে, কারণ টাইম টু টাইম আদালতে তারা রিপোর্ট জমা দেয়, সেই রিপোর্টের অ্যাক্সেস আমাদের থাকে না, আইনজীবীদের থাকে না, আমরা পিটিশনের পক্ষের আইনজীবীদের থাকে না, ইডি বাদ দিয়ে আর কোনো পক্ষের আইনজীবীদের থাকে না, ফলে আদালত সেটা দেখছে এবং ইডি সেটা জানে। আমরা চাইব দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া শেষ হোক এবং এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত আছে প্রতিটি দোষী ব্যক্তির শাস্তি হোক এবং যোগ্য ব্যক্তিরা চাকরি পাক। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে তো আবার গেছেন। গেছেন, এই একটা তো জাস্টিস সিনহার এজলাস থেকে সরানো, এর আগেও গেছিলেন তিনি। এই সোমেন নন্দীর মামলার পরিপ্রেক্ষিতে তিনি সেখানে মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছিলেন। এর আগে সোমেন নন্দীর মামলায় তিনি অ্যাড হতে চেয়েও তিনি পিটিশন করেছিলেন, কিন্তু কোনোভাবে কারণ আমরা সেই আর্গুমেন্ট করেছি, যে আমরা বলেছি যে আর্গুমেন্টে আমাদের মূল প্রতিবাদ বিষয় ছিল যে আমি ধরুন সোমেন নন্দী তিনি যে রিলিফ শর্টফর করেছেন, সেই রিলিফের অ্যাডজুডিকেশনের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির ওই রিট পিটিশনে উপস্থিতির কোনো প্রয়োজন নেই, ও নেসেসারি পার্টি নয়। আপনি যদি নেসেসারি পার্টি না হন, রিট পিটিশনে স্বাভাবিকভাবে আপনাকে অ্যাড করা হবে না। তারপরে বলি যে তিনি একটি ইন্ডিপেন্ডেন্ট রিট পিটিশন দাখিল করেছেন, সেটির বিচার হবে নিশ্চিতভাবেই, সুপ্রিম কোর্ট সেই বিচার করবেন, সেই এখন বিচারাধীন, মন্তব্য করতে চাইব না। তবে আমি মনে করি যে যে প্রসিডিংস চলছে সেটি অত্যন্ত ন্যায্যতার সঙ্গে চলছে এবং সুপ্রিম কোর্টের অ্যাসাইনমেন্টের ফলেই সেটা চলছে। আমার শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী বারবার বলছেন তিনি চাকরি দিতে চান, তার সরকার চাকরি দিতে চান, আপনারা আদালতে গিয়ে চাকরিগুলোকে বন্ধ করছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। প্রথম কথা বলি যে কোনো আইনজীবী মামলাকারী আছেন বলে আমার অন্ততপক্ষে জানা নেই, এবং বিশেষ করে এই যে সার্ভিস ম্যাটারে জেনারেলি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয় না যদি না কোনো দুর্নীতি বা বৃহত্তর সামাজিক প্রশ্ন থাকে। দ্বিতীয় কথা বলি যে এই ধরনের মামলা করেন মূলত যিনি বঞ্চিত হয়েছেন, যিনি অ্যাফেক্টেড পার্টি তিনি, অর্থাৎ একজন চাকরি প্রার্থী মামলা করেন। তৃতীয় কথা বলি যে যদি আপনি প্রাইমা ফেসি কেস মেড আউট না করতে পারেন, আদালত তো আর আপনি গেলেন আপনার মুখ দেখলো আর স্টে দিয়ে দিল, বিষয়টা মোটেও সেরকম নয়। চতুর্থ কথা বলি, এই মাননীয় মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আদালত আমাদের চাকরি দিতে দিচ্ছে না। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারির কাছে এফিডেভিট চেয়েছিলেন যে বলুন কোন কোন নিয়োগ প্রক্রিয়ায় স্টে আছে এবং কোন কোন নিয়োগ প্রক্রিয়ায় কতগুলো শূন্যপদ রয়েছে। আমি নির্দিষ্টভাবে বলছি, এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি তিনি আদালতে এফিডেভিট করে বলেছিলেন নবম দশমের স্টে নেই, একাদশ দ্বাদশের স্টে নেই, গ্রুপ সিতে স্টে নেই, গ্রুপ ডিতে স্টে নেই। এই দুদিন আগেই নিজেরাই বললো না যে আমরা প্রাথমিকের নিয়োগ দিয়েছি, তাহলে স্টে যদি থাকতো নিয়োগ দিতে পারতো। এগুলো দেখুন সাধারণভাবে বলা উচিত যে অসত্য কথা বলছেন বা সত্য ভাষণ করছেন না, কিন্তু আমি সরাসরি বলছি মিথ্যা কথা বলছেন। দেখুন কোনো আইনজীবী তিনি গেলেন আর স্টে পেয়ে গেলেন, বিষয়টা এরকম নয় যদি না আপনি প্রাইমা ফেসি কেস মেড আউট না করতে পারেন। এটা আদালতকে অবমাননা করা। কেন এক এজলাস থেকে আর এক এজলাসে গিয়ে তো স্টে পাওয়া যাচ্ছে, আপনি সম্ভবত অ্যাপ্লাই করতেই হলো, মৌখিকভাবে অ্যাপিল হলো, স্টে হয়ে যাচ্ছে। এই নিয়ে দেখুন আমি বলি, এই নিয়ে আমি একটা সেই বিখ্যাত একটি জাজমেন্টের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে। তো সেখানে এই কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস একসময় ছিল এবং এই প্র্যাকটিসকে সুপ্রিম কোর্ট কিন্তু খুব কঠিনতর ভাষায় কিন্তু এই প্র্যাকটিস বন্ধ করতে বলেছেন। এবং আপনারা নির্দিষ্টভাবে জানেন সেই জাজমেন্টের কথা এবং সেই আইনজীবীর কথাও। তিনি একজন প্রখ্যাত আইনজীবী যিনি সেই সময় দাঁড়িয়ে তিনি মৌখিকভাবে বলে স্টে পেয়েছিলেন। ফলে এই প্র্যাকটিস এখন পুরোপুরি বন্ধ, এভাবে দেওয়া যায় না। ওরাল সাবমিশনের উপর ভিত্তি করে আপনার স্টে হয় না, স্টে হয় না, সাধারণভাবে হওয়া উচিত নয়। মামলা দেখুন বিচারাধীন, আমি বেশি মন্তব্য করতে চাইব না, কিন্তু এখনও পর্যন্ত যা অবস্থান তাতে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয়, মেমো অফ অ্যাপিল ফাইল করতে হয়, তারপরই এবং স্টে অ্যাপ্লিকেশন আমরা ফাইল করি, মেমো অফ অ্যাপিল ফাইল করি, তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে মুকুল রোহাতগি, অভিষেক মানু সিংভি সবাই বলছে, এবং অরুণাভ ঘোষ, যে জাস্টিস গাঙ্গুলি একতরফা রায় দেন, আইনের চোখে সেগুলো টেকে না।
তিনি এক পক্ষের বক্তব্য শোনেনি না। এবং আপনি কি মনে করেন তার টিভি সাক্ষাৎকার দেওয়া ঠিক হয়েছে? তার ক্যামেরার সামনে স্টেটমেন্ট করাগুলো ঠিক হয়েছে? দেখুন, আমি দুটো কথা বলি। আপনার প্রশ্নের দুটো অংশ আছে। একটা হচ্ছে যে জাস্টিস গঙ্গোপাধ্যায় এক পক্ষের কথা শোনে, অন্য পক্ষের কথা শোনে না। এরকম কি হয়েছে? তারা কোনো অ্যাপ্লিকেশন করেছেন যে না এক পক্ষের কথা শুনেই শুধুমাত্র রায় দেওয়া হয়েছে? সাবমিশনে বলেছেন, নিশ্চিতভাবে বলেছেন। কিন্তু সেই যদি সেটাই হতো, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট গিয়ে সমস্ত রায় অল্টার হয়ে যেত। এই যে বলেন না যে রায় অল্টার হয়ে গেছে, একটা মামলা দেখান তো যে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে, তদন্তের নির্দেশ বন্ধ করে দিয়েছে। প্রাথমিকে সিবিআই তদন্ত চলছে, তো কার নির্দেশ ছিল? জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মিউনিসিপ্যালিটি দুর্নীতিতে সিবিআই হবে, ইডির অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে সিবিআই তদন্ত হয়েছে। সেই তদন্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে হেরেছেন রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে হেরেছেন। কেউ তো বলছেন সেটা ফাইনালিটি অ্যাটেন্ড হয়ে গেছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে গিয়েও রাজ্য সরকার হেরেছেন, যে এই যে মিউনিসিপ্যালিটির দুর্নীতির তদন্তে রাজ্য সরকার হেরেছেন, ডিভিশন বেঞ্চে হেরেছেন, সুপ্রিম কোর্টে গিয়ে হেরেছেন। অর্থাৎ ফাইনালিটি অ্যাটেন্ড হয়ে গেছে। অর্থাৎ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় সঠিক ছিল মিউনিসিপ্যালিটি স্ক্যামের ক্ষেত্রে। তার সিবিআই তদন্তের যে নির্দেশ, প্রাইমারিতে এখনও পর্যন্ত সিবিআই তদন্তের নির্দেশ আছে, চ্যালেঞ্জ করে তো সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলেন। সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ সিবিআই তদন্ত চলবে, তারপরে ফেরত পাঠিয়েছেন। এই যে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, সিবিআই তদন্তের একটি নির্দেশও অল্টার করেছে? আপনি দেখান যে একটি নির্দেশও সিবিআই তদন্তের নির্দেশ অল্টার করেছে। জাস্টিস গঙ্গোপাধ্যায়ের নির্দেশ যদি ভুল হতো তাহলে সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে অল্টার করে দিত। চেয়েছিলেন তো অল্টার করতে, হয়নি তো অল্টার। এখন কেন ফেরত পাঠিয়েছে? ওই যে চাকরি বাতিল হবে কি হবে না সেই প্রশ্নে ফেরত পাঠিয়েছে। অর্থাৎ অর্ডারের দুটো অংশ ছিল, বিভিন্ন অর্ডার, একটা অর্ডার নয়। এক একটা মামলা ইভেন 100টার উপরে নির্দেশ আছে। আপনি যদি আমি দেখাই, আপনাকে মামলাগুলো পরপর দেখাই, আপনি দেখলে বুঝতে পারবেন। কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে চলে যান, এক একটা মামলা 100টার উপরে নির্দেশ আছে। এতদিন শুনানি হয়েছে, সেখানে রাজ্য সরকারের আইনজীবীরা ছিলেন। এটা সর্বৈব বলতে বাধ্য হচ্ছে, সর্বৈব মিথ্যা কথা। রাজ্য সরকারের আইনজীবীরা ছিলেন, পিটিশনার পক্ষের আইনজীবী ছিলেন, সিবিআইয়ের আইনজীবী ছিলেন, ইডির আইনজীবী ছিলেন, ইভেন প্রাইভেট রেসপন্ডেন্ট যারা তারাও ছিলেন। এই যে ধরুন শেতাবুদ্দিনের মামলায় যে প্রাইভেট রেসপন্ডেন্ট, তারা আইনজীবী ছিলেন, সেও অ্যাপিল করেছে। রাজ্য সরকার অ্যাপিল করেছে, একাধিকবার অ্যাপিল করেছে, কিন্তু ওই যে সিবিআই তদন্তের নির্দেশ অল্টার হয়নি। ফলে এই যে বলা হচ্ছে না, এগুলো হচ্ছে আওয়াজ তোলা হচ্ছে, এটা বাস্তবের সঙ্গে একেবারেই মেলে না। ডিএ মামলা শুনানি আর সুপ্রিম কোর্টে হচ্ছে না। সানি দেওলের কথা মনে পড়ছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। রহস্যটা কি? দেখুন, ডিএ মামলা শুনানি দ্রুততার সঙ্গে হওয়া উচিত। নিশ্চিতভাবে আমি আশাবাদী যেটা দ্রুততার সঙ্গে হবে। 6বার রাজ্য সরকার হেরেছে, হাইকোর্টে হেরেছে, স্যাটে হেরেছে। শুধুমাত্র কর্মচারীরা স্যাটে প্রথমবার হেরেছিল, তারপর থেকে যতবার ডাব্লিউপিএসটি ফাইল হয়েছে হেরেছে রাজ্য সরকার। তার রিভিউয়ে হেরেছে, আবার স্যাটে ফেরত পাঠিয়েছে অরিজিনাল অ্যাপ্লিকেশনে হেরেছে, আবার তার স্যাটেই রিভিউ ফাইল করেছে আরে সে তাতে হেরেছে, আবার হাইকোর্টে এসছে, সেখানে হেরেছে, তার রিভিউ ফাইল করেছে আর সেখানেও হেরেছে, তারপরে সুপ্রিম কোর্ট গেছে। শুনানি হচ্ছে না কেন? দেখুন, রাজ কে হয়? এর আগের দিন যে লিস্টে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন করলেই দেখুন, এটা তো আর ধরুন চটপট শুনানি হয়ে যাচ্ছে বলছে অনেকে। কোনো আদালতে ধরুন এরকম তো স্টেট জ্যাকেট ফর্মুলা হয় না। তো সেখানে বিচারপতি তিনি মামলাগুলো ক্রম অনুসারে নেন। এখন এই ক্রম অনুযায়ী যেহেতু পিছনের দিকে এর আগের দিন যা ছিল পিছনের দিকে ছিল, তাই টাচ করতে পারেননি। এখন এটা অনেক সময় হয়, এটা নিয়ে আমি মনে করি না যে অন্য কোনো কারণ খোঁজা উচিত বলে আমি একেবারেই মনে করি না। নিশ্চিতভাবে এই মামলা দ্রুততার সঙ্গে হওয়া উচিত, আমরা চেষ্টাও করছি যাতে দ্রুততার সঙ্গে হয়। কিন্তু এটুকু বলবো, রাজ্য সরকার 6বার হেরেছে এবং দিয়ে কর্মচারীদের আইনসঙ্গত ন্যায্য অধিকার। কারণ ওই মামলাটির সঙ্গে না, আমি বলি যে ওই মামলাটির ওই যে রোপারুল মানে এতবার পড়েছি এবং সেই নিয়ে মানে এত চর্চা হয়েছে বিভিন্ন সময়, মানে এবার আমার সিনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এতবার এই নিয়ে মানে আমরা চেম্বারে ধরুন ঘন্টার পর ঘন্টা এই নিয়ে মামলা তৈরি করা, আদালতে
মানে দিনের পর দিন শুনানি হওয়া, সেখান থেকে আমার ব্যক্তিগত উপলব্ধি যে এই মামলা কর্মচারীদের পক্ষেই যাবে। এবং রোপা রুল 2009, আপনাকে আমি জাস্ট কয়েকটা জিনিস বলতে চাইবো, সেটা হচ্ছে রোপা রুল 2009 আর কি বাম সরকারের আমলে তৈরি একটি আইন। সেখানে নির্দিষ্টভাবে কর্মচারীদের আইনগত অধিকার দেবেন বলেই যে দিয়ে এআইসিপিআই এর সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে এই প্রভিশন ছিল, কিন্তু রোপা রুল 2019 এরকম একটি প্রভিশনই রাখেনি। আজকে যে কর্মচারীরা আদালতে গিয়ে এটাকে এনফোর্সেবল রাইট হিসাবে তারা এনফোর্স করতে পারছেন, তার কারণ সেটা আইনে বর্ণিত ছিল। আর একটি সরকার সে তার অধিকারকে মান্যতা দেয় না বলে আইনে তার বর্ণনাই নেই, তাই আজকে সেটাকে করা সম্ভব হলো। যদি এটা আইনে এই যে রোপা রুল 2019 নিয়ে, সেটা যথেষ্ট কষ্টকর, কারণ বুঝতেই পারছেন রোপা রুল 2009 ডিএর কোনো প্রভিশনই নেই। এটা একজন সরকারের তার কর্মচারীদের প্রতি দৃষ্টিভঙ্গির প্রকাশ। কর্মচারীকে কিভাবে দেখেন? কর্মচারীকে কি আইনি অধিকার দেখতে চান, নাকি তাকে দাস প্রথার দাস মনে করেন, যে তাকে আমি কাজ করিয়ে নেব কিন্তু তার পরিবর্তে কিছু দেব না? এই সিস্টেমটাকে তো ওই কর্মচারীরাই তো রান করান। আপনার ওই অফিসের দৈনন্দিন কাজ থেকে শুরু করে ভোটের কাজ পর্যন্ত সবই তো এই কর্মচারীরাই রান করাচ্ছেন, রাজ্যকে রান করাচ্ছেন, অথচ তারা তাদের ন্যায্য পাওনা, হকের পাওনা পাবেন না। এটা হওয়া উচিত নয়। কর্মচারীরা দাসপ্রথার দাস নন, এটা তাদের আইনসঙ্গত অধিকার। এবং এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কাল থেকে দেওয়া হচ্ছে এই ডিএ। একসময় ওই খাদ্য গ্রেন অ্যালায়েন্স বলে দেওয়া হতো, কিন্তু দুর্ভাগ্য এমন একটা সরকার আছে যারা কর্মচারীদের ন্যায্য অধিকারকে মান্যতাই দিতে চান না, সেটা আইনসঙ্গত অধিকার বলে মনেই করেন না। অনেক ধন্যবাদ ফিরদৌস, অনেক ধন্যবাদ এত সোজা সাপটা কথা বলার জন্য, অনেকগুলো বিষয়কে পরিষ্কার করে বলার জন্য। আশা করব যে আপনারা যেভাবে পুরো বিষয়টায় আদালতে সওয়াল করছেন, এটা হিমশৈলের চূড়া তো বটেই, এই দুর্নীতির শিকড় অনেক গভীরে প্রথিত বলেই ধারণা। এবং একটা কথা অনেকে বলছেন যে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সবথেকে বড় অর্থনৈতিক অপরাধগুলো এই ডিসপেন্সেশনে সংগঠিত হয়েছে। আশা করব সুড়ঙ্গের শেষে আলো দেখা যাবে এবং প্রকৃত অপরাধীরা চিহ্নিত হয়ে আইন অনুযায়ী শাস্তি পাবেন, এবং আপনাদের ভূমিকা তাতে অবশ্যই অনস্বীকার্য থাকবে। অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন যুক্তিতর্ক সঙ্গে অর্ক।